ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি চলো তড়িতের লেকচারে। আজকের ক্লাসে আমরা পড়বো হচ্ছে বিদ্যুৎ বিল হিসাব এবং জুলের তাপীয় ক্রিয়ার যে তিনটা সূত্র আছে সেই তিনটা সূত্র। তো আমরা দেখো, খেয়াল করো, বাসা বাড়িতে বিদ্যুৎ শক্তি ব্যয় করি বিভিন্ন ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টে। আমরা বাল্ব জ্বালাই, ফ্যান চলে, ফ্রিজ চলে, এসি চলে। তো এইগুলোতে আমরা কিন্তু মাস শেষে একটা বিদ্যুৎ বিল দিই। বিভিন্ন বিদ্যুৎ সাপ্লাই কোম্পানি থাকে, যেমন রাজশাহী বা উত্তরবঙ্গের দিকে আছে হচ্ছে নেসকো, ঢাকার দিকে আছে ডেসকো। তো এই কোম্পানিগুলো হচ্ছে তড়িৎ শক্তি সাপ্লাই দেয়, আমরা সেই তড়িৎ শক্তিটা ব্যয় করি বিভিন্ন ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের মাধ্যমে। এখন মাস শেষে আমরা যে তড়িৎ শক্তিটা ব্যয় করতেছি তার কিন্তু একটা হিসাব দিই, অর্থাৎ একটা বিল দিই। তো আমরা কিভাবে এই বিদ্যুৎ বিলটা হিসাব করতে পারি, বা এই যে নেসকো কোম্পানি বা ডেসকো কোম্পানি তারা কিভাবে বিদ্যুৎ বিলটা হিসাব করে সেই জিনিসটা আমরা একটু দেখতে চাই। তো দেখো, এটা হচ্ছে একটা সার্কিট, একটা তড়িৎ বর্তনী যাতে একটা রেজিস্ট্যান্স আছে। এটাই হচ্ছে আমার ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট। এটা হতে পারে একটা বাল্ব, একটা ফ্যান বা একটা এসি। আর আমাদের এটা হচ্ছে তড়িৎ সাপ্লাই ভোল্টেজ। তাহলে এর মধ্য দিয়ে যখন আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে তখন এই রোধের অ্যাক্রসে একটা তড়িৎ শক্তি ব্যয় হবে। তো যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় হবে সেটাকে আমরা ডাব্লিউ দিয়ে লিখলাম, যে ব্যয়িত তড়িৎ শক্তি হচ্ছে ডাব্লিউ। এখন আমরা কিন্তু ব্যয়িত তড়িৎ শক্তিটা হিসাব করছিলাম। দেখো, তোমাদের মনে আছে এই সূত্রটা, যে ব্যয়িত তড়িৎ শক্তি ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে আই স্কয়ার আর টি ভি স্কয়ার ডিভাইডেড বাই আর ইন্টু টি ইকুয়াল টু ভি আই ইন্টু টি। এটা হচ্ছে আমাদের সূত্র, ব্যয়িত তড়িৎ শক্তির সূত্র। এখন তুমি যে বিল দিবা, বিদ্যুৎ বিল দিবা, সেটা হচ্ছে এই তড়িৎ শক্তি ব্যয়ের জন্য টাকা দিবা। তাহলে তড়িৎ শক্তি ব্যয়ের জন্য যত বেশি তড়িৎ শক্তি ব্যয় করবা তত বেশি তোমার বিদ্যুৎ বিল আসবে, আর যত কম ব্যয় করবা তত কম আসবে। এখন এটা আমরা হিসাব করতে পারি কিভাবে? তুমি দেখো, এটা হচ্ছে ব্যয়িত শক্তি, তাহলে শক্তির একক কি হবে? জুল হবে, তাই না? তো এটা সমান সমান আমরা কিন্তু এটাও লিখতে পারি যে পি ইন্টু টি। পি হচ্ছে ক্ষমতা, আর কতটুকু সময় ধরে তুমি ব্যয় করতেছো তড়িৎ শক্তি সেটা। তাহলে ক্ষমতার সাথে যদি টি টাইম গুণ দাও তাহলে তুমি কিন্তু এই যে কতটুকু তড়িৎ শক্তি ব্যয় করছো এটা পাবা। তাহলে আমরা এটাও লিখতে পারি যে ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে পি ইন্টু টি। এখন দেখো, পি হচ্ছে ওয়াটে প্রকাশিত, এসআই একক কি? ওয়াট, ক্ষমতার একক। আর টাইমের একক হচ্ছে সেকেন্ড। তাহলে এখানে দেখো, এটা হচ্ছে ওয়াট এবং সেকেন্ড। আর এই যে ব্যয়িত শক্তি ডাব্লিউ, তার একক কি? তার একক হচ্ছে জুল। তাহলে এখানে আমরা বসাবো জুল। তাহলে দেখো, আমি এই কথাটা বলতে পারি না, 1 জুল ইকুয়াল টু হচ্ছে 1 ওয়াট সেকেন্ড। 1 জুল ইকুয়াল টু 1 ওয়াট সেকেন্ড। তাহলে 1 ওয়াট সেকেন্ড ইকুয়াল টু আমরা পাইলাম 1 জুল। এখন যদি আমি তোমাকে বলি 1 ওয়াট ঘন্টা ইকুয়াল টু কত জুল? 1 ওয়াট ঘন্টা ইকুয়াল টু কত জুল? তাহলে 1 ওয়াট ঘন্টা মানে 1 ওয়াট গুণ 1 ঘন্টা। 1 ঘন্টাকে সেকেন্ডে করো, তাহলে কত সেকেন্ড হবে? 3600 সেকেন্ড। 3600 সেকেন্ড। তাহলে দেখো, এটা হচ্ছে ওয়াট, 1 ওয়াট 3600 সেকেন্ড। তাহলে ওয়াট সেকেন্ড, আর ওয়াট সেকেন্ড মানে হচ্ছে জুল, ঠিক আছে? তাহলে এটাকে আমরা বলতে পারি 1 ওয়াট ঘন্টা ইকুয়াল টু হচ্ছে 3600 জুল। তাহলে বলো তো, 1 কিলো ওয়াট ঘন্টা ইকুয়াল টু কত জুল হবে? 1 কিলো ওয়াট তার মানে কি 1000 ওয়াট, আর 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। তাহলে এই যে 1000 ওয়াট 3600 সেকেন্ড, ওয়াট সেকেন্ড, ওয়াট সেকেন্ড মানে হচ্ছে জুল। তাহলে এটা হবে হচ্ছে 3.6 গুণ 10 টু দি পাওয়ার 6 জুল। এটা আমি হিসাব করলাম। তাহলে 1 কিলো ওয়াট ঘন্টা ইকুয়াল টু পাইলাম 3.6 গুণ 10 টু দি পাওয়ার 6 জুল। এই যে কিলো ওয়াট ঘন্টা, এর হিসাবটা আমি কেন করলাম? দেখো, কোনো কিছু কেনা বেচা করার জন্য অবশ্যই একটা এককের দরকার হয়। একক ছাড়া কোনো কিছু কিন্তু কেনা বেচা করা যায় না। তুমি মনে করো বাজারে গেলে চাল কিনতে, তাহলে চাল কিনতে গেলে তুমি কেজি এটাকে একক হিসেবে ব্যবহার করবা। তুমি বাজার থেকে হয় 5 কেজি, 4 কেজি, 10 কেজি এভাবে চাল কিনবা। তাহলে চাল কেনা বেচার জন্য তুমি একক হিসেবে ব্যবহার করতেছো কেজি এটাকে। তুমি যদি কলা কিনতে যাও তাহলে তুমি কি আর কেজি ব্যবহার করো একক হিসেবে? না, তুমি তখন ব্যবহার করো হালি। 1 হালি, 2 হালি, 3 হালি, হালি ব্যবহার করো। ঠিক তেমনি ভাবে বিদ্যুৎ কেনা বেচা করার জন্য একটা নির্দিষ্ট এককের দরকার হয়। তো বিশ্বের বিদ্যুৎ সরবরাহকারী যে প্রতিষ্ঠানগুলো আছে তারা সমগ্র বিশ্বে কিলো ওয়াট ঘন্টাকে একক ধরে বিদ্যুৎ কেনা বেচা করে। এই কিলো ওয়াট ঘন্টাকে বোর্ড অফ ট্রেড ইউনিট বা সংক্ষেপে শুধু ইউনিট বলা হয়। এখান থেকে কিন্তু 1 মার্কের প্রশ্ন হিসেবে আসে যে বোর্ড অফ ট্রেড ইউনিট কাকে বলে।
তাহলে এটা কিন্তু তোমরা সংজ্ঞাটা আমি মুখে বলতেছি, তোমরা একটু খাতায় নোট করে রাখবা। সংজ্ঞাটা হচ্ছে যে বিশ্বের বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো কিলোওয়াট ঘন্টাকে একক ধরে বিদ্যুৎ কেনা বেচা করে। এই কিলোওয়াট ঘন্টাকে বোর্ড অফ ট্রেড ইউনিট বা সংক্ষেপে শুধুমাত্র ইউনিট বলে। তাহলে আমরা এটা একটু লিখে নিই যে 1 কিলোওয়াট ঘন্টা এটা ইকুয়াল টু হচ্ছে 1 বোর্ড, BOT ইউনিট, বা শুধুই বলা যায় ইউনিট, শুধু ইউনিট বললেও হবে, সমস্যা নাই। তাহলে BOT বোর্ড অফ ট্রেড ইউনিট, এটা কাকে ধরা হয়? 1 কিলোওয়াট ঘন্টাকে। তাহলে বিদ্যুৎ কেনা বেচা করার জন্য আমরা ইউনিট হিসেবে কাকে চিন্তা করি? 1 কিলোওয়াট ঘন্টাকে। এই কারণে আমি তোমাকে 1 কিলোওয়াট ঘন্টার হিসাবটা দেখালাম। এখন কোন সূত্র অনুযায়ী আমরা বিদ্যুৎ হিসাব করতে পারি, বিদ্যুৎ বিলটা হিসাব করতে পারি? সেটা হচ্ছে যে শক্তিটা হিসাব করব। তাহলে শক্তি দেখো যে W ইকুয়াল টু আমরা এই যে পাইছি P ইন্টু T। তাহলে P এর একক হচ্ছে ওয়াট আর T এর একক যদি ঘন্টা হয় তাহলে আমরা লিখতে পারি W ইকুয়াল টু PT ওয়াট আওয়ার, এটা লিখতে পারি। কিন্তু আমাদের বোর্ড অফ ট্রেড ইউনিট কি? কিলোওয়াট ঘন্টা। তাহলে আমাদের এই দেখো এই যে ওয়াটটাকে P যদি ওয়াটে প্রকাশিত হয় তাহলে এটাকে আমাদের কিলোওয়াট বানাইতে হবে। তাহলে তুমি বলো তো ওয়াটকে কিলোওয়াট কিভাবে বানানো যায়? এই P আছে ওয়াটে, তাকে বানাইতে হবে কিলোওয়াট। তাহলে এই যে আমি এখানে লিখলাম কিলোওয়াট, কিভাবে বানানো যায়? P যেহেতু ওয়াটে প্রকাশিত তাহলে এটাকে 1000 দিয়ে ভাগ দেওয়া যায়। ক্লিয়ার? তাহলে W ইকুয়াল টু PT ডিভাইডেড বাই 1000 কিলোওয়াট ঘন্টা, যেখানে P কিসে প্রকাশিত বলো তো? P কিসে ছিল? P ছিল ওয়াটে, তাকে আমি 1000 দিয়ে ভাগ দিয়ে কিলোওয়াটে প্রকাশ করছি। আর T কিসে প্রকাশিত? T হচ্ছে ঘন্টায় প্রকাশিত। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এই সূত্র অনুযায়ী আমরা বিদ্যুৎ বিলটা হিসাব করব। তাহলে এই সূত্রটাকে আমরা একটু এভাবে লিখি যে সূত্র W ইকুয়াল টু, একবারে সবগুলো লিখবো, W ইকুয়াল টু PT ডিভাইডেড বাই হচ্ছে 1000 কিলোওয়াট ঘন্টা ইকুয়াল টু, আচ্ছা কিলোওয়াট ঘন্টাটাকে একবারে ওই পাশে লিখবো, ইকুয়াল টু I স্কয়ার RT ডিভাইডেড বাই 1000 ইকুয়াল টু VIT ডিভাইডেড বাই 1000 ইকুয়াল টু V স্কয়ার RT ডিভাইডেড বাই 1000, এত কিলোওয়াট ঘন্টা। তাহলে এই সূত্রটা মাথায় রাখবা, এই সূত্র অনুযায়ী আমরা বিদ্যুৎ বিলটা হিসাব করে ফেলবো। এখন দেখো বিদ্যুতিক যন্ত্রপাতি সেটা যদি n সংখ্যক হয়, মনে করো আমি একটা বাল্ব জ্বালালাম, P ওয়াটের একটা বাল্ব জ্বালালাম, তার জন্য এই হিসাবটা। এখন আমি যদি 2টা বাল্ব হিসাব করি, 2টা বাল্বের জন্য বিদ্যুৎ বিল হিসাব করি, তাহলে এর সাথে 2 গুণ দিব, 3টা হিসাব করলে 3 গুণ দিব, 4টা হিসাব করলে 4 গুণ দিব। তাহলে nটা যদি বিদ্যুতিক যন্ত্রপাতি হয় তাহলে n গুণ দিব। এই কারণে এই সূত্রের সাহায্যে ছোট করে এখানে একটা n গুণ দেওয়া হয়, এখানে n, এখানে n, 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 এই যে সব জায়গায় n গুণ দেওয়া হয়। তাহলে n এর পরিচয় কি? n এর পরিচয় হচ্ছে বৈদ্যুতিক যন্ত্রপাতির সংখ্যা, বৈদ্যুতিক যন্ত্রপাতির সংখ্যা, কতগুলো, কয়টা বাল্ব জ্বালাচ্ছ বা কয়টা ফ্যান ঘোরাচ্ছ সেটা। এখন আমরা এই সূত্র অনুযায়ী বিদ্যুৎ বিল হিসাব করব। তাহলে এই সংক্রান্ত আমরা দুই একটা ছোট ছোট ম্যাথ দেখে ফেলি। 1 নম্বর ম্যাথটা আমাদের বলতেছে একটি বাড়িতে 100 ওয়াটের 5টি বাল্ব দৈনিক গড়ে 10 ঘন্টা জ্বলে। 200 ওয়াটের 3টি ফ্যান দৈনিক গড়ে 5 ঘন্টা চলে। প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য 1.5 টাকা, 1.50 টাকা। এত হলে জুন মাসে ওই বাড়ির বিদ্যুৎ বিল হিসাব করো, ওই বাড়ির বিদ্যুৎ বিল হিসাব করো। আমাদের নির্দিষ্ট করে কোন মাসে হিসাব করতে হবে সেটা কিন্তু বলে দিছে। 2 ধরনের বৈদ্যুতিক ইকুইপমেন্ট আছে, একটা হচ্ছে বাল্ব আর একটা হচ্ছে ফ্যান। তাহলে আলাদা আলাদা করে বাল্বের ব্যয়িত শক্তি, ফ্যানের ব্যয়িত শক্তি বের করব, বের করে দুইটা যোগ করে আমরা মোট ব্যয়িত শক্তি কত কিলোওয়াট ঘন্টা সেটা পাবো। তাহলে প্রথমে আমরা বাল্বের হিসাবটা করি। দেখো বাল্ব, তাহলে বাল্বের ব্যয়িত শক্তিটাকে আমি বললাম W1। কোন সূত্রটা খাটাবো ব্যয়িত শক্তি বের করার? PTN ডিভাইডেড বাই 1000 এত কিলোওয়াট আওয়ার, এই সূত্রটা খাটাবো। কেন? কারণ আমাদের ক্ষমতা দেওয়া আছে, এই কারণে ক্ষমতার মাধ্যমে W বের করার যে সূত্রটা ওটাই আমরা লিখবো। আমাদের দেখো যে বাল্বের ক্ষমতা দেওয়া আছে, P হচ্ছে 100 ওয়াট। তাহলে আমরা মান বসাই, P এর মান হচ্ছে 100। বাল্ব দৈনিক কত ঘন্টা করে জ্বালানো হয়েছে?
দেখো দৈনিক 10 ঘন্টা, তাহলে টি এর মান বসবে হচ্ছে 10, এটা কিন্তু ঘন্টাতে বসবে। দেখো সূত্রে কিন্তু কিলোওয়াট ঘন্টা আছে, টিটা কিন্তু অবশ্যই ঘন্টাতে। মাথায় রাখবা এই সূত্রে পিটা হচ্ছে ওয়াটে এবং টিটা হচ্ছে ঘন্টাতে অবশ্যই। যদি টি কখনো ঘন্টায় দেওয়া না থাকে, তাহলে মনে করো মিনিটে দেওয়া আছে বা সেকেন্ডে দেওয়া আছে, তাহলে সেটাকে অবশ্যই ঘন্টায় করে আনে তারপর তোমার এই সূত্রে বসাইতে হবে, এটা কিন্তু মাথায় রাখবা। কতগুলো বাল্ব, কতগুলো, কয়টা বাল্ব? 5টা বাল্ব, তাহলে এন এর মান হচ্ছে 5 ডিভাইডেড বাই হচ্ছে 1000, তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটাকাটি, তাহলে থাকলো কত? থাকলো হচ্ছে 5 এত কিলোওয়াট ঘন্টা। তাহলে বাল্বের ব্যয়িত শক্তি হচ্ছে W1 5 কিলোওয়াট ঘন্টা। এটা কয় দিনের হিসাব করলাম আমরা? একদিনের হিসাব করছি, কিন্তু আপাতত একদিনের হিসাব করছি। এবার আমরা ফ্যানের হিসাবটা করি। ফ্যানের ব্যয়িত শক্তি W2, সূত্র লিখি PTN ডিভাইডেড বাই 1000 এত কিলোওয়াট ঘন্টা। পি এর মান দেখো ফ্যানের ক্ষেত্রে ক্ষমতা দেওয়া আছে কত? 200 ওয়াট, তাহলে পি বসবে 200। টি কতক্ষণ ধরে? 5 ঘন্টা, তাহলে দৈনিক 5 ঘন্টা, তাহলে গুণ হচ্ছে 5। কয়টা ফ্যান? কয়টা ফ্যান? দেখো 3টা ফ্যান, তাহলে গুণ হচ্ছে 3 ডিভাইডেড বাই 1000 এত কিলোওয়াট ঘন্টা। তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটাকাটি, 5 দুগুণে 10, আবার নিচে 10 কাটাকাটি হয়ে গেল, তাহলে থাকলো হচ্ছে 3 কিলোওয়াট ঘন্টা। তাহলে ফ্যানের ক্ষেত্রে ব্যয়িত শক্তি হচ্ছে 3 কিলোওয়াট ঘন্টা। তাহলে মোট ব্যয়িত শক্তি, মোট ব্যয়িত শক্তি এটা কিন্তু একদিনের, তাহলে আমরা এভাবে বলতে পারি দৈনিক, দৈনিক মোট ব্যয়িত শক্তি W ইকুয়াল টু W1 প্লাস W2। তাহলে W1 এর মান হচ্ছে 5, W2 এর মান হচ্ছে 3, তাহলে মোট হচ্ছে 5 আর 3 8 এত কিলোওয়াট ঘন্টা। এটা হচ্ছে মোট ব্যয়িত শক্তি দৈনিক একদিনে। তাহলে এখন আমাদের দেখো প্রত্যেক ইউনিটের মূল্য বলে দিছে যে প্রতি ইউনিটের মূল্য হচ্ছে 1.5 টাকা, 1.5 টাকা। তাহলে আমাদের মোট ইউনিট হয়েছে একদিনে, মোট ইউনিট হয়েছে হচ্ছে 8, তাহলে এর সাথে যদি 1.5 গুণ দিই তাহলে আমরা কিন্তু একদিনের বৈদ্যুতিক বিল পাবো। কিন্তু আমাদের হিসাব করতে বলছে হচ্ছে জুন মাসের। এখন জুন মাস কত দিনে? জুন মাস হচ্ছে 30 দিনে। মাস বলে দিলে কিন্তু সেই মাস কত দিনে এটা হিসাব করে তারপরে ওটা গুণ দিতে হবে। তো এটা মনে রাখার আমার একটা টিচার আমাকে একবার শেখাইছিল, খুব সহজ একটা নিয়ম। এই যে হাতের দেখো, এই যে এটা অনেকে হয়তো জানো, এই যে প্রথমে এবার শুরু করবা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, তারপরে এখান থেকে আবার এই যে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তো যখন এই যে চূড়া হবে, এই যে হাতের এই যে চূড়া, এই চূড়াগুলো হচ্ছে 31 দিন আর এই খাতগুলো হচ্ছে 30 দিন। তার মধ্যে ফেব্রুয়ারি মাসটা তো আমরা জানি। তাহলে দেখো এই যে জানুয়ারি 31 দিন, তারপরে ফেব্রুয়ারি এই যে খাদে পড়ে গেছে, তাহলে ফেব্রুয়ারি মাসটা হচ্ছে 30 দিন, কিন্তু আমরা জানি যে ফেব্রুয়ারি 29 দিনের বা 28 দিনের, এটা আমরা জানি। আর এটা হচ্ছে 31 দিন, তাহলে দেখো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মার্চ আবার 31 দিন, এপ্রিল আবার 30 দিন। তাহলে এইভাবে গিয়ে হিসাব করে দেখো জুন মাস পাওয়া যাচ্ছে কত দিনে? 30 দিনে। বা কেউ চাইলে যদি মনে থাকে, কারো যদি মনে থাকে তাহলে মনে থাকলো, এভাবে হিসাব করে বসা দিলাম। তাহলে আমরা জুন মাসের বৈদ্যুতিক বিল হিসাব করতে চাই, তাহলে জুন মাসের বৈদ্যুতিক বিল, তাহলে এটা হবে বি দিয়ে আমরা প্রকাশ করি। সূত্রটা হচ্ছে W ইন্টু ছোট হাতের বি। W হচ্ছে কত কিলোওয়াট ঘন্টা শক্তি তুমি ব্যয় করতেছো, তার সাথে গুণ দিবা ছোট হাতের বি। বি হচ্ছে প্রতি ইউনিটের মূল্য। তাহলে আমরা দেখো কত কিলোওয়াট ঘন্টা শক্তি ব্যয় করছি 8, এবং প্রতি ইউনিটের মূল্য হচ্ছে 1.5 টাকা। গুণ হচ্ছে কত? গুণ হচ্ছে 30 দিন। জুন মাসটা কত দিনে? 30 দিনে। এই 30 কেন গুণ দিলাম? এটা তো একদিনের হিসাব, তার সাথে গুণ হচ্ছে 30, ঐকিক নিয়মের মতো 30 দিনের হিসাব করলাম। তাহলে এখান থেকে আমরা মোট বিল পাবো। তাহলে এটা হচ্ছে কত? 12 টাকা। 12 সাথে 30 গুণ হচ্ছে তাহলে 360 এত টাকা। এটা হচ্ছে এক মাসের হিসাব, অর্থাৎ জুন মাসের হিসাব। এই যে হিসাব করে ফেললাম আমরা। আর একটা ম্যাথ আমরা একটু করি। এটা হচ্ছে একটা বাড়ির তড়িৎ যন্ত্রপাতির একটা ছক আমাদের দেওয়া আছে। এই বাড়িতে ব্যবহার করা হচ্ছে 3টা তড়িৎ যন্ত্রপাতি। একটা হচ্ছে বাতি, এই বাতি ব্যবহার করা হচ্ছে 4টি। ফ্যান, এটা ব্যবহার করা হচ্ছে 3টি, এবং ফ্রিজ এটা ব্যবহার করা হচ্ছে 1টি। বাতি প্রত্যেক দিন জ্বালানো হচ্ছে 12 ঘন্টা করে, ফ্যান প্রত্যেক দিন গড়ে হচ্ছে 10 ঘন্টা করে, এবং ফ্রিজ প্রত্যেক দিন গড়ে হচ্ছে 20 ঘন্টা করে। বাতির ক্ষমতা দেওয়া আছে 100 ওয়াট 220 ভোল্ট, ফ্যানের ক্ষমতা হচ্ছে 60 ওয়াট 220 ভোল্ট, এবং ফ্রিজ হচ্ছে 150 ওয়াট 220 ভোল্ট। এটা আমাদের দেওয়া আছে, এবং বলে দেওয়া আছে প্রতি ইউনিটের মূল্য, প্রতি ইউনিটের মূল্য এটা হচ্ছে 2.5 টাকা। এটা আমাদের দেওয়া আছে।
শায়েস্তা খাঁর আমল এরকম ছিল। এখন তো প্রতি ইউনিটের মূল্য হচ্ছে 8 টাকা 10 টাকার মতো। এখন আমাদের বলতেছে যে মাসিক বিল হিসাব করো, মাসিক বিল হিসাব করো 5% ভ্যাট সহ। 5% ভ্যাট সহ মাসিক বিলটা আমাদের হিসাব করতে হবে। তো খুবই সহজ, আগের মতোই। তাহলে এবার আমরা দেখো, বাতির ক্ষেত্রে ব্যয়িত শক্তিকে ধরলাম W1, ফ্যানের ক্ষেত্রে W2 এবং ফ্রিজের ক্ষেত্রে ধরলাম W3। তাহলে W1 ইকুয়াল টু PTN ডিভাইডেড বাই 1000 কিলোওয়াট ঘন্টা। তাহলে আমরা হিসাব করি, পি এর মান হচ্ছে 100 ওয়াট। দেখো এখানে এই যে ভোল্ট দেওয়া আছে 220 ভোল্ট, এটা দেখে অনেকে ঘাবড়া যায়, এটা দরকারই নাই, আমার তো লাগবে শুধু কত ওয়াট সেটা। তাহলে ওয়াট দেওয়া আছে, পি এর মান ওটা বসাই দিব। দৈনিক কত ঘন্টা? দৈনিক হচ্ছে 12 ঘন্টা, তাহলে গুণ হচ্ছে 12। কয়টা? এরকম কয়টা আছে? 4টা, তাহলে গুণ 4 ডিভাইডেড বাই হচ্ছে 1000, এত কিলোওয়াট ঘন্টা। হিসাব করলে আমরা পাবো 4.8 এত কিলোওয়াট আওয়ার। W2 এটা হচ্ছে PTN ডিভাইডেড বাই 1000 কিলোওয়াট আওয়ার। তাহলে পি এর মান এবার দেওয়া আছে 60 ওয়াট, গুণ টি হচ্ছে 10, এন হচ্ছে কয়টা? 3টা, ডিভাইডেড বাই 1000 এত কিলোওয়াট আওয়ার। তাহলে এখান থেকে হিসাব করলে আমরা পাবো 1.8 কিলোওয়াট আওয়ার। W3 PTN ডিভাইডেড বাই 1000 কিলোওয়াট আওয়ার। ফ্রিজের ক্ষেত্রে ক্ষমতা দেওয়া আছে 150। ফ্রিজ কয় ঘন্টা? 20 ঘন্টা। কয়টা ফ্রিজ? একটা ফ্রিজ, ডিভাইডেড বাই হচ্ছে 1000। এটা আমরা হিসাব করতেছি কিন্তু একদিনের, মাথায় রাখো একদিনের হিসাব করতেছি, এত কিলোওয়াট আওয়ার। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 150 গুণ 20 গুণ 1 ভাগ হচ্ছে 1000। এখান থেকে পাবো হচ্ছে 3 কিলোওয়াট আওয়ার। তাহলে মোট ব্যয়িত শক্তি, মোট ব্যয়িত শক্তি W ইকুয়াল টু W1 প্লাস W2 প্লাস W3। তাহলে 4.8 প্লাস হচ্ছে 1.8 প্লাস হচ্ছে 3 এত কিলোওয়াট আওয়ার, 9.6 কিলোওয়াট আওয়ার। এটা হচ্ছে মোট ব্যয়িত শক্তি। এখন আমাদের হিসাব করতে হবে বৈদ্যুতিক বিল। বৈদ্যুতিক বিল B ইকুয়াল টু W ইন্টু ছোট হাতের বি। তাহলে 9.6 প্রতি ইউনিটের মূল্য কত দেওয়া আছে? 2.50 এত টাকা। কয়দিন? এটা মাসিক বিল হিসাব করতে বলছে, তাহলে কত দিয়ে গুণ দিব? 30 দিয়ে গুণ দিব, তাহলে এটা আমাদের বৈদ্যুতিক বিল আসবে। এখন বৈদ্যুতিক বিল আগে আমরা এটা হিসাব করি, তারপরে ভ্যাট সহ হিসাব করতেছি। 9.6 গুণ 2.50 গুণ হচ্ছে 30, তাহলে 720 টাকা। এটা হচ্ছে আমাদের বৈদ্যুতিক বিল। এখন এটা আমাদের হিসাব করতে বলছে 5% ভ্যাট সহ। তুমি ভ্যাট দিবা না তা তো হবে না, ভ্যাট দিতে হবে। তাহলে ভ্যাট সহ বিদ্যুতিক বিল, এটা আমরা হিসাব করি যে ভ্যাট সহ বিল। তাহলে ভ্যাট সহ বিল হবে 720 টাকা প্লাস এই 720 টাকার উপর 720-এর আবার 5% ভ্যাট দেওয়া লাগবে। তাহলে 5 ভাগ 100, তাহলে 5 ভাগ 100 গুণ হচ্ছে 720, তাহলে 36 টাকা। তোমার ভ্যাট হবে হচ্ছে 36 টাকা। তাহলে 720 যোগ 36, তাহলে তোমার বৈদ্যুতিক বিল হবে 5% ভ্যাট সহ 756 টাকা। এটা হচ্ছে তোমার 5% ভ্যাট সহ বৈদ্যুতিক বিল। তো বৈদ্যুতিক বিল হিসাব করা খুব সহজ না? ওকে, এবার আমরা বেশ গুরুত্বপূর্ণ একটা ম্যাথ করব। এই ম্যাথটা বুয়েটে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে 2012-13 সালে আসা, খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, বেশ মনোযোগ সহকারে খেয়াল করবা। আমি আগে ম্যাথটা একটু বোর্ডে লিখে নিচ্ছি। ম্যাথটা আমাদের বলতেছে বিদ্যুতের খরচ বাঁচানোর লক্ষ্যে, বিদ্যুতের খরচ বাঁচানোর লক্ষ্যে একটি সাধারণ 60 ওয়াটের GSL বাতিকে 13 ওয়াটের CFL বাতি দ্বারা রিপ্লেস করা হলো, বাতি দ্বারা বদলানো হলো। বাতি দুইটির মূল্য যথাক্রমে, বাতি দুইটির মূল্য যথাক্রমে 30 টাকা এবং 250 টাকা। বিদ্যুতের প্রতি ইউনিটের মূল্য, প্রতি ইউনিটের মূল্য 4 টাকা হলে
এক বছরের মধ্যে, এবার হচ্ছে প্রশ্ন, এক বছরের মধ্যে বাতিটি বদলানোর খরচ উঠাতে প্রতিদিন কয় ঘন্টা করে CFL বাতিটি জ্বালাতে হবে, তো ম্যাথটা ভালো করে পড়ো। দেখো এখানে দুইটা বাতির কথা বলা হয়েছে, একটা হচ্ছে 60 ওয়াটের GSL বাল্ব আর একটা হচ্ছে 13 ওয়াটের CFL বাল্ব। GSL বাতি কোনগুলা? এগুলা আগে আমরা ব্যবহার করতাম, যেগুলাকে বলা হয়েছে ফিলামেন্ট বাল্ব, যেগুলা দেখবে একটু লাল বা হলুদ টাইপের আলো দিত। আর CFL বাল্ব কোনগুলা? এইগুলো হচ্ছে এনার্জি বাল্ব। সচরাচর এখন আমরা যে বাতিগুলো ব্যবহার করি এইগুলো হচ্ছে CFL বাল্ব। এই CFL বাল্বের দেখো এর ক্ষমতা দেওয়া আছে 13 ওয়াট, আর GSL বাল্ব যেটা সেটার ক্ষমতা দেওয়া আছে 60 ওয়াট, তার মানে এর চেয়ে বেশি। তো আগে আমরা যে বাতিগুলো ব্যবহার করতাম অর্থাৎ ফিলামেন্ট বাল্ব যেগুলা, সেগুলার ক্ষমতা অনেক বেশি ছিল। বৈদ্যুতিক বর্তনীতে ব্যবহার করলে সেকেন্ডে বেশি জুল শক্তি নিত, যেমন এটা সেকেন্ডে 60 জুল নিবে আর এটা সেকেন্ডে 13 জুল নিবে। তাহলে কোনো একটা বর্তনীতে যদি আমি দুটোকে ব্যবহার করি তাহলে কোনটা বেশি বৈদ্যুতিক শক্তি ব্যয় করবে? অবশ্যই GSL বাতিটা। তাহলে এর জন্য আমার কিন্তু বিদ্যুতিক বিলটা সেটা বেশি আসবে। এই কারণে দেখো আমরা এখন আর GSL বাতি ব্যবহার করি না। বিদ্যুৎ বাঁচানোর জন্য, বিদ্যুৎ বিল কমানোর জন্য এখন আমরা ব্যবহার করি হচ্ছে CFL বাল্ব অর্থাৎ এনার্জি বাল্ব। তো এখন কথা হচ্ছে কি, যেহেতু এটা বিদ্যুতিক খরচ বাঁচায় এই কারণে বর্তনীতে আমরা এটা ব্যবহার করি, কিন্তু এটা যেহেতু বিদ্যুৎ খরচ বাঁচায় এই কারণে দামটা একটু বেশি। তুমি যদি বাজার থেকে কিনতে যাও তাহলে তুমি দেখবা GSL বাতি যেগুলা এইগুলোর দাম হচ্ছে 30 টাকা 50 টাকা এরকম দাম, আর CFL বাতি যেগুলা এইগুলার দাম হচ্ছে 250 টাকা 300 টাকা 400 টাকা এরকম দাম। তুমি অনেক সময় দেখবা এনার্জি বাল্ব বিক্রি করতে গেলে এই যে মাইকে চিল্লাই যে 300 টাকার এনার্জি বাল্ব 100 টাকায়, এরকম শুনছো তোমরা। তো ওই টাইপেরই আর কি। CFL বাতি যেগুলো এগুলোর দাম বেশি, আর GSL বাতি যেগুলো সেগুলোর দাম কম। যেমন আমাদের এখানে বলা আছে GSL যে বাতিটা সেটার দাম হচ্ছে 30 টাকা, আর CFL যে বাতিটা এনার্জি বাল্ব সেটার দাম হচ্ছে 250 টাকা। এখন তুমি বর্তনীতে আগে ব্যবহার করতেছিলা 60 ওয়াটের GSL বাতি, ওটাকে রিপ্লেস করে দিছো কি বাতি দ্বারা? 13 ওয়াটের CFL বাতি দ্বারা। এটা কেন করছো? তুমি বিদ্যুৎ খরচ বাঁচানোর জন্য এই কাজটা করছো। তোমার এখন বিদ্যুৎ খরচটা কম হবে, তোমার বিদ্যুৎ বিলটা কম আসবে, ঠিক কথা। কিন্তু তুমি যখন এই বাতিটা কিনছো তখন তোমার বেশি টাকা লাগছে না? এই বাতিটার দাম ছিল হচ্ছে 30 টাকা, আর এই যে এনার্জি বাল্ব যেটা তুমি কিনে এনেছো এটার দাম হচ্ছে 250 টাকা। তাহলে তোমার দেখো 220 টাকা বেশি লাগছে। তুমি বিদ্যুৎ খরচ বাঁচাইতে গেছিলা, তার জন্য কিন্তু তুমি একটু বেশি খরচ করে ফেলছো, 220 টাকা কিন্তু তোমার খরচ হয়ে গেছে। তাহলে বিদ্যুৎ খরচ বাঁচায় এই 220 টাকার খরচ তোমার পোষায় উঠতে হবে না, কাটায় উঠতে হবে না? তো এইটা আমরা কিভাবে উঠতে পারি, এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। আমাদের প্রশ্ন করছে বিদ্যুতের প্রতি ইউনিটের মূল্য যদি 4 টাকা হয় তাহলে এক বছরের মধ্যে বাতিটি বদলানোর খরচ কত বলতো? 220 টাকা। ওই যে যত টাকা তোমার বেশি লাগছে, এই যে এটা হচ্ছে 30 আর এটা 250, বিয়োগ দাও তাহলে 220। তাহলে এই খরচটা উঠাতে প্রতিদিন কয় ঘন্টা করে CFL বাতি জ্বালাইতে হবে? কতটুক সময়ের মধ্যে এই খরচটা উঠাইতে হবে? আমাদের বলে দিছে এক বছরের মধ্যে তোমার এই খরচটা অর্থাৎ 220 টাকা উঠাইতে হবে। এই 220 টাকা উঠাইতে গেলে, পোষায় উঠতে গেলে তোমার CFL বাতিটাকে দৈনিক কয় ঘন্টা জ্বালাইতে হবে? তাহলে তোমরা একটু ম্যাথটা পড়ে, আমি তো বুঝাই দিলাম ম্যাথটা কি বলতেছে, এটা পড়ে একটু নিজেরা করার ট্রাই করো, তারপর আমার সলভটা দেখো। তা আমি দেখো প্রথমে দুইটা বাল্বকে আগে এঁকে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের ফিলামেন্ট বাতি অর্থাৎ GSL বাতি। এই বাল্বের ক্ষমতাটা এটা হচ্ছে 60 ওয়াট, আর এটা হচ্ছে আমাদের এনার্জি বাল্ব। এই এনার্জি বাল্বের যে ক্ষমতাটা সেটা আমাদের দেওয়া আছে, এটা হচ্ছে 13 ওয়াট, এটা হচ্ছে 13 ওয়াট। এখন GSL CFL এই যে দুইটা বাতি, এখন এইটাকে আমি রিপ্লেস করে ফেলছি এটা দ্বারা। তাহলে বলো তো আমি কতটুকু এনার্জি সেভ করছি, কতটুকু বিদ্যুৎ খরচ আমার কম হবে? এটা ছিল হচ্ছে 60 ওয়াট, এটা 13 ওয়াট। তাহলে এই দুইটা বিয়োগ দিলে আমি যতটুকু পাবো সেই এনার্জিটুকু আমি সেভ করলাম। তাহলে আমরা ওইটুকু আগে নির্ণয় করি যে এনার্জি আমরা কতটুকু সেভ করলাম। তাহলে এনার্জি উইল সেভ, তাহলে সেটা হচ্ছে 60 মাইনাস 13 47 এত ওয়াট, এতটুকু এনার্জি আমি সেভ করলাম। এবার এই যে এনার্জিটুকু সেভ করলাম এটা উঠাইতে গেলে আমার CFL বাতিটাকে কত
ঘন্টা জ্বালাইতে হবে, কতটুকু সময়ের মধ্যে, 1 বছর সময়ের মধ্যে। তাহলে দেখো আমরা বলতে পারি যে বিদ্যুৎ বিল যেটা আমরা হিসাব করি, যে বিল এটা হচ্ছে কতটুকু শক্তি আমরা ব্যয় করলাম কিলোওয়াট ঘন্টাতে, তার সাথে গুণ দিয়ে হচ্ছে বিল প্রতি ইউনিটের মূল্য, মানে বি ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু বি। তাহলে এই বিলটা, এই যে যতটুকু আমাদের পোষায় উঠতে হবে সেটা হচ্ছে 220 টাকা। তাহলে বি এর মানটা আমি বসালাম 220 টাকা। আগে লিখবা না, ভালো করে খেয়াল করো। ডাব্লিউ কত কিলোওয়াট ঘন্টা, তাহলে কিলোওয়াট ঘন্টার সূত্র হচ্ছে পি টি ডিভাইডেড বাই 1000, এটা হচ্ছে কিলোওয়াট ঘন্টা, তার সাথে গুণ দিব হচ্ছে বি কে। তাহলে 220, পি এর মান হচ্ছে 47, এটা বসাইলাম। টি এর মানটা আমার বের করতে হবে, দৈনিক কত ঘন্টা, ধরে নিচ্ছি দৈনিক হচ্ছে টি ঘন্টা, কত সময়ের মধ্যে খরচটা আমার উঠাইতে হবে, 1 বছরের মধ্যে। তাহলে 1 বছরের দিন হচ্ছে 365 দিন, তাহলে টি গুণন 365 দিন, প্রতিদিন কয় ঘন্টা, টি ঘন্টায়, টি এর মানটা আমাদের বের করতে হবে। ডিভাইডেড বাই হচ্ছে 1000 গুণ বি, বি হচ্ছে প্রতি ইউনিটের মূল্য, প্রতি ইউনিটের মূল্য আমাদের কত টাকা দেওয়া আছে, 4 টাকা দেওয়া আছে, তাহলে গুণ হচ্ছে 4। তাহলে এইখান থেকে হিসাব করে আমার মান বের করতে হবে টি এর মান। তাহলে অতএব টি ইকুয়াল টু এটা আসবে 3.206 এত ঘন্টা, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 1 বছরের মধ্যে যদি আমি এই বাল্ব বদলানোর খরচটা উঠাইতে চাই, অর্থাৎ 220 টাকা পোষায় উঠতে চাই, তাহলে এই বাল্বটাকে আমার প্রত্যেক দিন 3.206 এত ঘন্টা করে আমাদের জ্বালাইতে হবে, সিএফএল বাতিটাকে, ঠিক আছে? তো এই যে ম্যাথটা আমরা করলাম, এখন কথা হচ্ছে এই যে ম্যাথটা আমরা করলাম, এই ম্যাথটা তোমরা দেখবা জয়কলি বা উদ্ভাসের যে কোশ্চেন ব্যাংক, এতে এইভাবে সলভ দেওয়া আছে। এখন এই সলভ দ্বারা খুব বেশি ভালোভাবে ফিল করে এই ম্যাথটা কিন্তু বোঝা যায় না, ইভেন আমিও বুঝি নাই। এইভাবে যদি ম্যাথটা করি তাহলে আমরা খুব ভালোভাবে ফিল করে বুঝতে পারি নাই। তো এখন আমরা চাচ্ছি যে একটু খুব ভালো করে ফিল করে ব্যাপারটা বুঝতে, সেটা আমরা কিভাবে বুঝতে পারি। দেখো বর্তনীতে আগে এই বাতিটা ছিল, এই বাতির ক্ষমতা হচ্ছে 60 ওয়াট, আমার বিদ্যুৎ বিল বেশি আসতো, তখন আমি কি করলাম, এটাকে সরাই ফেললাম, এই বাতিটা দ্বারা সরাই ফেললাম। এই বাতির ক্ষমতা হচ্ছে 13 ওয়াট, তাহলে এখন আমার বিদ্যুৎ বিলটা কম আসবে। কিন্তু এই বাতিটা আমি কিনছি হচ্ছে 30 টাকা দিয়ে, এটার দাম ছিল 30 টাকা, আর এই বাতিটা কিনছি আমি 250 টাকা দিয়ে। তাহলে কত টাকা বেশি দিয়ে এই বাতিটা কিনলাম, আমার কত খরচ হইলো বেশি কিনতে, 220 টাকা বেশি খরচ হইলো। এই টাকাটা আমার পোষায় উঠতে হবে আমার এই বাতিটা ব্যবহার করে, যেহেতু আমি এই বাতিটা ব্যবহার করতেছি, কেন, বিদ্যুৎ খরচ কম হবে। তাহলে বিদ্যুৎ খরচ কম হতে হতে আমার এই টাকাটা পোষায় উঠতে হবে, কারণ এই টাকা তো আমার কিনতে বেশি খরচ হয়ে গেছে। ক্লিয়ার ব্যাপারটা? এখন মনে করো কেউ এই বাতিটা ব্যবহার করতেছে, আর কেউ একজন এই বাতির পরিবর্তে এই বাতিটা ব্যবহার করতেছে। তাহলে দেখো এবার খেয়াল করো, এর যখন বিল আসবে 10 টাকা, এর কিন্তু বিল আর 10 টাকা আসবে না, এর বিল আসবে মনে করো হচ্ছে 5 টাকা, এত টাকা বিল আসলো। তাহলে বলতো এর চেয়ে এর কত টাকা বেশি বিল আসছে, 5 টাকা বেশি বিল আসছে প্রথম মাসে, এই যে 5 টাকা বেশি বিল আসছে। এবার পরবর্তী মাসে এর টাকা আসলো, মনে করো বিল আসলো 10 টাকা, আর এর আসলো আবার পরবর্তী মাসে 5 টাকা। তাহলে এর চেয়ে এর কত টাকা বিল বেশি আসছে, 5 টাকা বেশি আসছে, এই যে 5 টাকা বেশি আসে। তাহলে এই যে বাতিটা ব্যবহার করে 2 মাসে কয় টাকা সেভ করতে পারলো বলতো, 2 মাসে 10 টাকা সেভ করতে পারলো। প্রথম মাসে 5 টাকা, তারপরে মাসে 5 টাকা, তাহলে এইভাবে 2 মাসে সে 10 টাকা সেভ করতে পারলো। এভাবে পরবর্তী মাসে সে আরো 5 টাকা সেভ করবে, পরবর্তী মাসে সে আরো 5 টাকা সেভ করবে। এইভাবে দেখো 4 মাসে তার 20 টাকা সেভ হয়ে গেছে, বুঝতে পারছো? 4 মাসে তার 20 টাকা সেভ হয়ে গেছে। এরকম সেভ করতে 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 তার উঠাইতে হবে কত টাকা, 220 টাকা উঠাইতে হবে। তাহলে আমরা এই 220 টাকা কিভাবে পাইতে পারি, মনে করো কেউ একজন এই বাতিটা ব্যবহার করলো টি সময় ধরে, ঠিক একই সময় ধরে কেউ একজন এই বাতিটা ব্যবহার করলো টি সময় ধরে। এখন টি সময় পরে, এই টি মনে করো যে নির্দিষ্ট একটা সময়, এই নির্দিষ্ট একটা সময় পরে এর মনে করো একটা বিল হইলো, সেটা হচ্ছে B1। এই টি সময় পরে এর একটা বিল হইলো, এই বিলটা মনে করো B2। তাহলে আমার কাটায় উঠতে হবে কত টাকা, 220 টাকা। তার মানে B1 হবে B2 এর চেয়ে কত বেশি, 220 টাকা বেশি। তাহলে B1 মাইনাস B2 এটা ইকুয়াল টু হবে হচ্ছে 220 টাকা। বুঝতে পারলা ব্যাপারটা? এ বিল দিতে 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 একটা টাকা দিছে বিল, এও বিল দিতে দিতে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা বিল দিছে, মনে করো কিছু সময়ের জন্য, টি সময়ের জন্য, টি সময় 2টা বাল্ব ব্যবহার করছে। এখন এর যে বিলটা হয়েছে আর এর যে বিলটা হয়েছে, এর চেয়ে এর বিলটা হবে হচ্ছে 220 টাকা বেশি। যখনই 220 টাকা বেশি হবে, তখন এর বাতিটা বদলানোর যে খরচটা ছিল সেই খরচটা পোষায় উঠতে পারবে। এখন আমাদের এই সময়টা টি কত সময় পরে কাটায় উঠতে পারবে,
এই জিনিসটা আমাদের বের করতে বলতেছে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এখন দেখো তো আমরা এভাবে বের করতে পারি কিনা। ধরি এর যে বিল B1 এটা হচ্ছে W1 ইন্টু বি, আর এর যে বিল B2 এটা হচ্ছে W2 ইন্টু হচ্ছে বি। প্রতি ইউনিটের মূল্য যে ছোট হাতের বি তার মান কিন্তু 4 টাকা। এর ক্ষেত্রে যদি আমরা হিসাব করি, এর যে বাতিটা, এর বাতির ক্ষমতা কত ছিল? 60। আমরা আগে সূত্রটা লিখি, PT ডিভাইডেড বাই হচ্ছে 1000 ইন্টু ছোট হাতের বি। এই ক্ষেত্রেও PT ডিভাইডেড বাই হচ্ছে 1000 ইন্টু হচ্ছে ছোট হাতের বি। তাহলে দেখো পি এর মানটা কত? 60। এই মনে করো যে টি সময় ধরে ব্যবহার করলো। এখন এই খরচটা উঠায় উঠতে হবে কত দিনের মধ্যে? কত দিনের মধ্যে প্রশ্ন বলে দিছে 1 বছরের মধ্যে। 1 বছরে কয় দিন হয়? 365 দিন। তাহলে 365 দিন গুণ দিলাম, 365 দিনে প্রতিদিন কত ঘন্টা করে? টি ঘন্টা করে, ডিভাইডেড বাই হচ্ছে 1000 ইন্টু এই যে ছোট হাতের বি, এই বি এর মান হচ্ছে 4, গুণ দিলাম। অনুরূপ ভাবে B2 যদি আমরা বের করি তাহলে 13 গুণন টি সময় কতদিন ধরে? 365 দিন, অর্থাৎ 1 বছর ধরে, ডিভাইডেড বাই হচ্ছে 1000 গুণ ছোট হাতের বি, প্রতি ইউনিটের মূল্য হচ্ছে 4 টাকা। তাহলে এখন আমার হতে হবে কি, এই যে B1 এইটা B2 এর চেয়ে 220 টাকা বেশি হতে হবে, তাহলে আমার খরচটা কাটা উঠতে পারবে। আমাদের বের করতে হবে টি এর মানটা, যে দৈনিক কত ঘন্টা করে বাল্বটা জ্বালানো হইল। তাহলে এখন B1 মাইনাস B2, দেখো এটা থেকে এটা বিয়োগ দিব, তাহলে 60T 365 গুণ 4 ডিভাইডেড বাই হচ্ছে 1000 মাইনাস 30 ইন্টু টি গুণ 365 গুণ 4 ডিভাইডেড বাই হচ্ছে 1000 ইকুয়াল টু হবে 220। এখান থেকে দেখো কিছু জিনিস কমন যায়, টি কমন যায়, 365 কমন যায়, 4 কমন যায়, ডিভাইডেড বাই 1000 এটা কমন যায়। কমন গেলে এখানে থাকে হচ্ছে 60 মাইনাস, এখানে দেখো টি কমন গেল, 365 কমন গেল, 4 কমন গেল, নিচ থেকে 1000 কমন গেল, তাহলে থাকে হচ্ছে 13 ইকুয়াল টু হবে হচ্ছে 220। এবার তুমি এখান থেকে টি এর মানটা হিসাব করবা, টি এর মানটা দেখবা আসবে 3.206 এত আওয়ার। এই দেখো আমরা এইভাবে বের করলাম, মেইনলি আসলে আমরা এই কাজটাই করছিলাম। তুমি একটু খেয়াল করে দেখো, এই যে ক্ষমতাটা, এই ক্ষমতাটা হচ্ছে 47, এখানে যেমন আমরা লিখছিলাম এই যে 47, এটা কিভাবে পাইছিলাম? এনার্জি কতটুকু সেভ হবে 60 থেকে 13 বিয়োগ দিয়েই কিন্তু এটা পাইছিলাম, ওই কাজটাই করছি। ইকুয়াল টু হচ্ছে এই যে কতটুকু খরচ পোষায় উঠবো 220, সেখান থেকে আমি টিটা বের করব। তো দেখো এই লাইনটা যা আছে ঠিক এই লাইনটা এখানেই আছে, এই যে এই লাইনটা আসলে এখানেই আছে, এখানে আছে। তো একইভাবে আসলে আমরা হিসাব করছিলাম। তো এটা হয়ে গেছিল একটু একবারে হিসাব, আর এটা হচ্ছে ভেঙে ভেঙে আলাদা করে আমরা হিসাব করলাম। আশা করি এভাবে হিসাব করলে তুমি ব্যাপারটা বুঝতে পারছো। এই ম্যাথটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন বুয়েটে তো খুব কম সময়ের মধ্যে অ্যান্সার করতে হবে, এই কারণে এটা করাটা বেটার। যেহেতু তুমি বুঝে গেছো, প্রসেসটা বুঝে গেছো, এখন এই ম্যাথটা এভাবেই করো, তাহলে তোমার মনে করো সময়টা বাঁচবে। ঠিক আছে, ওকে। বিদ্যুৎ বিল হিসেবের লাস্ট ম্যাথ আমরা করব, 4 নম্বর ম্যাথ। এই ম্যাথটা আমাদের বলতেছে মিস্টার লতিফ সাহেব তার শোবার ঘরে একটি এসি স্থাপন করলেন। দৈনিক তিনি 8 ঘন্টা করে এসি অন রাখেন। এসিটি 220 ভোল্টের লাইনে 6.5 অ্যাম্পিয়ার কারেন্ট নেয়। প্রতি ইউনিটের মূল্য 5 টাকা হলে এপ্রিল মাসে বিদ্যুৎ বিল হিসাব করো। তো লতিফ সাহেবের এসির বৈদ্যুতিক বিল আমাদের হিসাব করতে হবে। কোন মাসে? এপ্রিল মাসে। মাস উল্লেখ করে দিয়েছে। প্রতি ইউনিটের মূল্য কত? 5 টাকা। তাহলে আমাদের প্রথমে দেখতে হবে ব্যয়িত শক্তি কত কিলোওয়াট ঘন্টা। তাহলে W = আমরা লিখি PT ডিভাইডেড বাই 1000 কিলোওয়াট আওয়ার। এবার কি এই সূত্রটা লিখতে পারবো? না। এবার আমাদের ক্ষমতা P দেওয়া নেই, আমাদের কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে বিভব, এই দেখো 220 ভোল্ট এটা দেওয়া আছে, এবং কতটুকু কারেন্ট নিচ্ছে সেটা দেওয়া আছে, অর্থাৎ I এবং V দেওয়া আছে। V এবং I এর মাধ্যমে W এর যে সূত্রটা সেইটা আমাদের লিখতে হবে। W =
VIT ডিভাইডেড বাই হচ্ছে 1000 কিলোওয়াট আওয়ার। ভি এর মান কত? 220। আই এর মান 6.5। দৈনিক কতক্ষণ সে চালাইছে দেখো তো। দৈনিক 8 ঘন্টা সে এসি অন রাখছে, 8 আওয়ার। তাহলে 8 ডিভাইডেড বাই হচ্ছে 1000 এত কিলোওয়াট আওয়ার। এখান থেকে আসবে 11.44 এত কিলোওয়াট আওয়ার। এটা হচ্ছে তার ব্যয়িত শক্তি দৈনিক। এপ্রিল মাসের বিদ্যুৎ বিল, এপ্রিল মাসের বিল, তাহলে বিল হবে ডাব্লিউ ইন্টু ছোট হাতের বি। তাহলে ডাব্লিউ হচ্ছে ব্যয়িত শক্তি 11.44 গুণ বিল, প্রতি ইউনিটের মূল্য কত টাকা? 5 টাকা। তাহলে 5 গুণ এপ্রিল মাসে, তাহলে এপ্রিল মাসে কয় দিন? 30 দিন। তাহলে গুণ দিবা হচ্ছে 30। তাহলে আমাদের বিল আসবে হচ্ছে 1716 টাকা, এত টাকা। এটা হচ্ছে তার বিল। এটা বুয়েটে 18-19 সালে আসা, 18-19 সালে বুয়েটে আসা। তো খুবই সহজ একটা ম্যাথ, ঠিক আছে? ওকে, এবার আমরা পড়বো হচ্ছে তড়িৎ প্রবাহের তাপীয় ক্রিয়া, এবং এই সংক্রান্ত বিজ্ঞানী জুল 3টে সূত্র দিছে, সেই 3টে সূত্রের আলোচনা। দেখো, অনেক সময় আমরা বৈদ্যুতিক হিটার দিয়ে পানি গরম করি। তো বৈদ্যুতিক হিটার দিয়ে পানি গরম করলে এই পানি তাপ শক্তি সেটা কোত্থেকে পাচ্ছে? এটা পাচ্ছে হচ্ছে তড়িৎ শক্তি থেকে। আমরা যখন হিটার দিয়ে পানি গরম করি তখন আমরা আসলে তড়িৎ শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করি। শক্তির কোনো সৃষ্টি বা ধ্বংস নেই, শুধু এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর হয়। তো আমরা এখন এই যে তড়িৎ প্রবাহের তাপীয় ক্রিয়া, এইটা নিয়ে আলোচনা করব। তাহলে আমরা একটু হেডিংটা লিখে নিই আগে। তড়িৎ প্রবাহের তাপীয় ক্রিয়া। আমি প্রথমে একটা চিত্র আঁকতেছি, এই চিত্রটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। তুমি প্রথমে 1 কেটলি পানি নিলা, পানি নেওয়ার পরে এর মধ্যে তুমি একটা বৈদ্যুতিক হিটার রাখলা এই পানি গরম করার জন্য। তাহলে এটা হচ্ছে এই পাত্র ভর্তি পানি, এটা হচ্ছে বৈদ্যুতিক হিটারটা। হিটারের রোধ হচ্ছে এটা, এই রোধটাকে আমি বললাম রোধ হচ্ছে আর। এখন এই হিটারটাকে তুমি কানেক্ট করবে একটা বর্তনীর সাথে, একটা ব্যাটারি, একটা সুইচ, এর সাথে তুমি কানেক্ট করে দিলা। এখন এই সুইচ অন করা অবস্থায় এই তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হবে, এবং যখন এই তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হবে তখন দেখো এই যে রোধ, এইখানে একটা তড়িৎ শক্তি ব্যয় হবে। এই তারের মধ্যে দিয়ে মনে করো আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হলো। যখন এই রোধের মধ্য দিয়ে অর্থাৎ হিটারের মধ্য দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে তখন এইখানে একটা তড়িৎ শক্তি ব্যয় হবে। এই ব্যয়িত তড়িৎ শক্তিটাকে আমরা এভাবে লিখতে পারি W = I²R_T। টি সময় ধরে যদি তড়িৎ প্রবাহ চলে তাহলে এই যে হিটারটা বা এই যে রোধটা, এতে ব্যয়িত তড়িৎ শক্তি হচ্ছে W = I²R_T। এখন যখনই এই হিটারটাকে তুমি পানির মধ্যে রাখছো, এখানে যে তড়িৎ শক্তিটা ব্যয় হচ্ছে সেই তড়িৎ শক্তিটা গ্রহণ করে নিচ্ছে পানি, এবং পানি গ্রহণ করে পানির তাপমাত্রা বাড়ায় ফেলতেছে, অর্থাৎ তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। তাহলে এর জন্য যদি পানির তাপমাত্রা ডেল থিটা পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে পানি কতটুকু তাপ শক্তি পাচ্ছে সেটা হচ্ছে তাপ শক্তি, সেটা হচ্ছে ms ডেল্টা থিটা। এটাকে আমরা h দিয়ে প্রকাশ করলাম। তাহলে পানির এই তাপ শক্তিটা আসতেছে কোত্থেকে? এই বর্তনীতে ব্যয়িত বা রেজিস্ট্যান্সে এখানে ব্যয়িত তড়িৎ শক্তি থেকে। তাহলে তড়িৎ শক্তি এভাবে তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এই কারণে এইটাকে আমরা h দিয়ে এভাবে লিখতে পারি যে h = W। তাহলে অতএব h = হচ্ছে I²R_T, অর্থাৎ বর্তনীর তড়িৎ শক্তিটা সেটা ব্যয় হচ্ছে হিট এনার্জিতে। এই হিট এনার্জির মানটাই হচ্ছে I²R_T, যেহেতু W আর H পরস্পর সমান, মানে এক শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয়ে গেল। এখন এই সূত্রের উপর ভিত্তি করে বিজ্ঞানী জুল 3টা সূত্র দিছে। তো প্রথম সূত্রটা আমরা একটু লিখি। জুলের সূত্র, জুলের সূত্র সমূহ। প্রথম সূত্র, এই প্রথম সূত্রটাকে বলা হয় হচ্ছে প্রবাহ মাত্রার সূত্র। প্রবাহ মাত্রার সূত্র। তুমি একটু নিচের এই সূত্রটার দিকে তাকাও। যদি এই হিটারের রোধ এটা কনস্ট্যান্ট থাকে এবং প্রবাহ কাল টি যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে এইচ এটা সমানুপাতিক হয় হচ্ছে I² এর, অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা তার বর্গের সমানুপাতিক। এটা হচ্ছে জুলের প্রথম সূত্র। তাহলে এটাকে আমরা বাংলায় কিভাবে লিখতে পারি? যে কোন পরিবাহীর রোধ এবং প্রবাহ কাল যদি অপরিবর্তনীয় থাকে, তাহলে ওই পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহ হচ্ছে, তাহলে উৎপন্ন তাপ শক্তি সেই তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। তাহলে আমরা একটু লিখে ফেলি। কোন পরিবাহীর রোধ এবং প্রবাহ কাল
অপরিবর্তনীয় থাকলে, অপরিবর্তনীয় থাকলে এতে তড়িৎ প্রবাহে উৎপন্ন তাপশক্তি প্রবাহ মাত্রা অর্থাৎ আই এর বর্গের সমানুপাতিক, বর্গের সমানুপাতিক। এই কারণে এটাকে বলা হয় প্রবাহ মাত্রার সূত্র। তাহলে আমরা ম্যাথমেটিক্যালি লিখতে পারি, অতএব এইচ এটা সমানুপাতিক হচ্ছে যখন আর এবং টি কনস্ট্যান্ট, তাহলে এইচ সমানুপাতিক হচ্ছে আই স্কয়ার। তাহলে আমরা এখানে একটু লিখে দিব যখন আর এবং টি কনস্ট্যান্ট। এখন আমি যদি বলি এই সূত্রের গ্রাফ আঁকো, এইচ এর সাথে আই স্কয়ার এর সম্পর্কটা কি এটা গ্রাফে প্রকাশ করো, তাহলে গ্রাফটা হবে হচ্ছে এরকম। এখানে তুমি হিট এনার্জি নাও, এইচ নাও, তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপ নাও, আর এখানে তুমি প্রবাহ মাত্রার বর্গ নাও, তাহলে এরকম মূল বিন্দুগামী একটা সমানুপাতিক সরল রেখা পাবা। তো এটা হচ্ছে চিত্র। এখন আসো 2 নম্বর সূত্রটা। 2 নম্বর দ্বিতীয় সূত্র, জুলের দ্বিতীয় সূত্র, এটাকে বলা হয় রোধের সূত্র, রোধের সূত্র। তাহলে আবার এই যে নিচের এই সূত্রটার দিকে একটু খেয়াল করো। যদি এখন কোন একটা পরিবাহীর মধ্য দিয়ে, এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ আই যদি কনস্ট্যান্ট থাকে এবং প্রবাহ কাল টি যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে এইচ সেটা আর এর সমানুপাতিক অর্থাৎ রোধের সমানুপাতিক হবে যখন আই এবং টি কনস্ট্যান্ট। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় সূত্র অর্থাৎ রোধের সূত্র। তাহলে এটাকে আমরা যদি বাংলা কথা লিখি তাহলে এভাবে লিখবো, কোন পরিবাহীর মধ্য দিয়ে, কোন পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ এবং প্রবাহ কাল অর্থাৎ টি অপরিবর্তনীয় থাকলে তড়িৎ প্রবাহে উৎপন্ন তাপশক্তি এইচ এটা হবে ওই পরিবাহীর রোধের সমানুপাতিক, ওই পরিবাহীর রোধের সমানুপাতিক। এই কারণে এটাকে রোধের সূত্র বলা হয়। তাহলে ম্যাথমেটিক্যালি আমরা লিখতে পারি এইচ সমানুপাতিক হচ্ছে আর যখন আই এবং টি কনস্ট্যান্ট। আর যদি চিত্র আঁকতে বলি, যেহেতু সমানুপাতিক সম্পর্ক, তাহলে চিত্র আঁকলে এরকম চিত্র হবে। ওয়াই অক্ষে তুমি এইচ নাও এবং এক্স অক্ষে তুমি আর নাও, রোধ নাও, যেখানে আই এবং টি কনস্ট্যান্ট, তাহলে এরকম মূলবিন্দুগামী একটা সরলরেখা পাওয়া যাবে। এটা গেল দ্বিতীয় সূত্র। তৃতীয় সূত্রটা কি? এই সূত্রে তাকাও, একবার আই এবং টি কে কনস্ট্যান্ট রেখে আর এর সূত্র নিলাম, আরেকবার আর এবং টি কে কনস্ট্যান্ট রেখে আই এর সাথে এইচ এর সম্পর্কটা নিলাম। এবার হচ্ছে আই এবং আর কে কনস্ট্যান্ট রাখবো। তাহলে প্রবাহ মাত্রা এবং রোধ যদি কনস্ট্যান্ট থাকে, অপরিবর্তনীয় থাকে, তাহলে এইচ সেটা সমানুপাতিক হবে হচ্ছে টি এর। এটাকে বলা হয় প্রবাহ কালের সম্পর্ক বা প্রবাহ কালের সূত্র। তাহলে 3 নম্বরটা হবে তৃতীয় সূত্র। তৃতীয় সূত্র এটাকে বলা হয় প্রবাহ কালের সূত্র, প্রবাহ কালের সূত্র। তাহলে এটাকে যদি আমরা বাংলা কথায় লিখি তাহলে এভাবে লিখব যে কোন পরিবাহীর মধ্য দিয়ে, কোন পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ এবং ওই পরিবাহীর রোধ, পরিবাহীর রোধ অপরিবর্তনীয় থাকলে তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপশক্তি প্রবাহ কালের মানে সময়ের, টাইম টি এর সমানুপাতিক হবে। এটা হচ্ছে প্রবাহ কালের সূত্র। অতএব ম্যাথমেটিক্যালি এইচ সমানুপাতিক হচ্ছে টি। কখন? যখন আই এবং আর কনস্ট্যান্ট। তাহলে এটার যদি আমি চিত্র আঁকি, তাহলে ওয়াই অক্ষে তুমি হিট নাও এবং এক্স অক্ষে সময় নাও, তাহলে এরকম মূলবিন্দুগামী একটা সরল রেখা পাবা। ঠিক আছে? তো এইটা হচ্ছে 3টা সূত্র। এখন এইখান থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আছে, দেখো আমি এইটার উপর, মেইন সূত্র এটার উপর ভিত্তি করে কিন্তু জুল 3টা সূত্র দিছে। এখন কেউ যদি এরকম একটা কথা বলো, আচ্ছা এরকমও তো আমি সূত্র শিখছিলাম যে এইচ ইকুয়াল টু ভি আই টি,
মানে এই যে ডব্লিউ সূত্র আই স্কোয়ার আর টি, এই সূত্র কিন্তু ছিল ভি আই টি, আবার এরকম ছিল ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর টি, এরকমও তো ছিল। তো আমি এর উপর ভিত্তি করে সূত্র দিলাম না কেন? মানে এভাবে বললে দেখো আমি তখন বলতে পারতাম যে এইচ হচ্ছে আই এর সমানুপাতিক, আই এর বর্গের না, আই এর সমানুপাতিক, এইচ হচ্ছে ভি এর সমানুপাতিক। আবার এখানে বললে বলতে পারতাম এইচ হচ্ছে আর এর ব্যস্তানুপাতিক বা এইচ হচ্ছে ভি এর বর্গের সমানুপাতিক, এরকম তো বলতে পারতাম। কিন্তু এগুলা কেন আমি বললাম না? এগুলো বললাম না তার কারণ হচ্ছে দেখো, তুমি যদি প্রথম সূত্র নিয়ে চিন্তা করো, তুমি যদি এভাবে বলো যে ভি এবং টি কনস্ট্যান্ট হয়ে এইচ হচ্ছে আই এর সাথে সমানুপাতিক, যখন ভি আর টি কনস্ট্যান্ট তাহলে এইচ আই এর সাথে সমানুপাতিক, এই কথা তুমি বললা। কিন্তু বললে ব্যাপারটা হবে না, কারণ দেখো এই ভি কে কনস্ট্যান্ট রেখে তুমি আই কে চেঞ্জ করতে পারবা না। মানে তুমি বলতেছো ভি কনস্ট্যান্ট, টি কনস্ট্যান্ট, এইচ এর সাথে আই এর সম্পর্ক সমানুপাতিক, কিন্তু ভি কে কনস্ট্যান্ট রেখে তুমি কখনো আই কে চেঞ্জ করতে পারবা না। তুমি আই যদি চেঞ্জ করো তাহলে ভি ও চেঞ্জ হবেই, কারণ ভি ইজ ইকুয়াল টু হচ্ছে আই আর, এই ভি এর মধ্যেই তো একটা আই আছে। তাহলে আই কে চেঞ্জ করলে অবশ্যই ভি চেঞ্জ হবে, কারণ ভি এর মধ্যে একটা আই আছে। তাহলে এভাবে কিন্তু আমি তখন বলতে পারবো না। বা তুমি মনে করো নিচের সূত্রের উপর ভিত্তি করে বললা যে এইচ এইটা হচ্ছে আর এর ব্যস্তানুপাতিক যখন ভি এবং টি কনস্ট্যান্ট, এটা তুমি বলতে পারবা না। কারণ তুমি দেখো আর কে তুমি পরিবর্তন করতেছো, আর কে তুমি যখনই পরিবর্তন করবা তখন দুই প্রান্তের বিভব পার্থক্য পরিবর্তন হবে, কারণ ভি ইকুয়াল টু হচ্ছে আই আর। তাহলে আর কে পরিবর্তন করলে অবশ্যই ভি কে পরিবর্তন করতে হবে, মানে ভি পরিবর্তন অটো হয়ে যাবে। তুমি ভি কে কখনো কনস্ট্যান্ট রাখতে পারবা না, কারণ ভি ইকুয়াল টু হচ্ছে আই আর। তাহলে এভাবে এই সূত্রগুলোর উপর ভিত্তি করে কিন্তু জুলের সূত্র দেওয়া যাবে না। তাহলে আমি যদি বলি কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপ শক্তি আই এর সাথে কেমন সম্পর্কযুক্ত? আই এর সাথে বর্গের সমানুপাতিক। রোধের সাথে কেমন সম্পর্কযুক্ত? রোধের সাথে সমানুপাতিক। এবং সময়ের সাথে কেমন সম্পর্কযুক্ত? সময়ের সাথে সমানুপাতিক। তাহলে এই তিনটা কথাই কিন্তু সত্য কথা। জুলের সূত্রগুলো একটু খুব ভালো করে খেয়াল রাখবা, ঠিক আছে? নিয়ম রক্ষা করার জন্য আমরা বোর্ডে দুইটা ম্যাথ লিখে রাখছি, এই ম্যাথ দুইটা আমরা একটু করে নিই। ম্যাথটা আমাদের কি বলতেছে দেখো, 400 ওহম রোধের একটি নিমজ্জক হিটারে কত তড়িৎ 40 মিনিট ধরে প্রবাহিত করলে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 5 কেজি পানির তাপমাত্রা স্ফুটনাঙ্কে মানে কি 100 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত করা যাবে। তার মানে ব্যাপারটা হচ্ছে তুমি এরকম একটা পাত্র নিছো, যে পাত্রে তুমি পানি নিছো, পানি নেওয়ার পরে এর মধ্যে একটা নিমজ্জক হিটার রাখছো, এই যে হচ্ছে হিটারটা। এখন এই হিটারটাকে যদি কোনো একটা বর্তনীর সাথে কানেক্ট করে দাও তাহলে হিটারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হবে, সেই তড়িৎ প্রবাহ হচ্ছে আই। কতক্ষণ ধরে তড়িৎ প্রবাহ হচ্ছে? টাইম টি দেওয়া আছে, টি হচ্ছে 40 মিনিট, 40 মিনিট, তাহলে 40 গুণ 60 এত সেকেন্ড। এই যে হিটারটা, হিটারের রোধ কত দেওয়া আছে? আর এটা দেওয়া আছে 400 ওহম আর দেওয়া আছে। আয়ের মান চাইছে কত তড়িৎ প্রবাহিত হলে কি হবে? এর তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ স্ফুটনাঙ্কে উন্নীত হবে। তাহলে ডেল থেটা তাপমাত্রার ব্যবধান, এটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস মাইনাস 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে পার্থক্য। তো পার্থক্য যদি তুমি কেলভিন অর্থাৎ এসআই এককে করো তাহলে পার্থক্য কিন্তু একই থাকে, অর্থাৎ 100 কেলভিন, এটা হচ্ছে এসআই এককে তাপমাত্রার ব্যবধান পার্থক্য। তাহলে এখন দেখো এখানে যে তড়িৎ শক্তিটা ব্যয় হচ্ছে সেই তড়িৎ শক্তিটাই তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে আমরা হিট এইচ ইকুয়াল টু এটা লিখতে পারি আই স্কয়ার আর ইনটু টি। এখন এই এইচটা, এই যে এখানে যে ব্যয়িত শক্তিটা, এই শক্তিটা পানি তাপ শক্তি হিসেবে গ্রহণ করতেছে। তাহলে পানির গৃহীত তাপ শক্তি সেটা হচ্ছে এম এস ডেল্টা থেটা ইকুয়াল টু আই স্কয়ার আর টি। এবার যে যে প্যারামিটারগুলোর মান দেওয়া আছে সেগুলো বসাও, এখান থেকে আননোন কোয়ান্টিটিটা বের করে ফেলো। তাহলে এম এর মান দেখো তো কতটুকু পানির কথা বলছে, এখানে 5 কেজি পানির কথা বলছে, তাহলে এম এর মান হচ্ছে 5। পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200। ডেল থেটা, এই ডেল থেটার মানটা দেওয়া আছে 100 কেলভিন। আই স্কয়ার, আই এর মান আমাদের বের করতে হবে, আর এর মান হচ্ছে 400 আর টি হচ্ছে 40 গুণন 60। তাহলে এখান থেকে আমার আয়ের মানটা বের করতে হবে। আয়ের মানটা যদি তুমি ঠিকঠাক ভাবে বের করতে পারো তাহলে এটা আসবে 1.48 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে আয়ের মান, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আসো পরবর্তীতে এই ম্যাথটাতে 6 নম্বর ম্যাথটা। এইটা আমাদের কি বলতেছে, 1.5 কিলোওয়াটের একটি ইলেকট্রিক কেটলিতে 6 মিনিট 20 সেকেন্ড ধরে তড়িৎ প্রবাহের ফলে 2 লিটার পানি ফুটতে শুরু করে মানে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। পানির আদি তাপমাত্রা কত ছিল এটা আমাদের নির্ণয় করতে হবে, এবং কত ইউনিট তড়িৎ প্রবাহিত হয়েছে, কত ইউনিট মানে কত কিলোওয়াট ঘন্টা, এটা আমাদের বের করতে হবে। তাহলে এটা আমরা কিভাবে বের করতে পারি? একই রকম সূত্র। এই যে তাপ, পানির গৃহীত তাপ, এটাই হচ্ছে তড়িৎ শক্তি। তাহলে তড়িৎ শক্তি ডব্লিউ, এটা সমান সমান কিন্তু অনেকগুলো সূত্র আমাদের ছিল, পি টি আই স্কয়ার আর টি ভি স্কয়ার ডিভাইডেড বাই আর টি ভি আই টি, এরকম অনেকগুলো সূত্র ছিল। এখন আমরা কোনটা খাটাবো বলো তো? এখন আমরা খাটাবো হচ্ছে এই যে এই পিটি, এই সূত্রটা আমরা খাটাবো।
কারণ কি আমাদের ক্ষমতাটা দেওয়া আছে যে 1.5 কিলোওয়াটের একটি ইলেকট্রিক কেটলির ক্ষমতাটা আমাদের দেওয়া আছে। তাহলে আমরা H = PT এই সূত্রটা খাটাবো, H = PT। এই H হচ্ছে তাপ শক্তি অর্থাৎ পানির গৃহীত তাপ, ms ডেল থিটা, এটা ইকুয়াল টু হচ্ছে PT। বের করতে হবে আর কি আমাদের বের করতে হবে আদি তাপমাত্রা কত ছিল। আদি তাপমাত্রা বের করতে গেলে আগে আমাদের তাপমাত্রার ব্যবধান ডেল থিটা এইটা বের করা জরুরি। এটা বের করতে পারলে আমরা আদি তাপমাত্রাটা বের করতে পারবো। ডেল থিটা ইকুয়াল টু থিটা ফাইনাল মাইনাস হচ্ছে থিটা ইনিশিয়াল। পানি ফুটতে শুরু করে, তার মানে থিটা ফাইনালের মান হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে থিটা ইনিশিয়াল আমাদের বের করতে গেলে অবশ্যই ডেল থিটার মানটা আগে আমাদের বের করা লাগবে। তাহলে এখান থেকে দেখো তো ডেল থিটা আমরা কিভাবে বের করতে পারি। এম এর মান আমাদের দেওয়া আছে 2 লিটার পানি মানে 2 কেজি, পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200 গুণ ডেল থিটা। পি হচ্ছে ক্ষমতা, কত কিলোওয়াট দেওয়া আছে 1.5 কিলোওয়াট, এটাকে আমাদের ওয়াটে বসাইতে হবে, এসআই এককে বসাইতে হবে সর্বদাই। তাহলে 1.5 গুণ হচ্ছে 1000। আর টি টাইম, তাহলে টাইম দেওয়া আছে 6 মিনিট 20 সেকেন্ড মানে 380 সেকেন্ড, একবার আমি লিখলাম এটা হচ্ছে 380 সেকেন্ড। তাহলে এখান থেকে তুমি হিসাব করে তাপমাত্রার ব্যবধান ডেল থিটা এটা বের করবা, এটা পাবা হচ্ছে 67.86 এত ডিগ্রি সেলসিয়াস, এটা পাবা। এটা হচ্ছে তাপমাত্রার ব্যবধানটা। তো তাপমাত্রার ব্যবধান এত ডিগ্রি সেলসিয়াস বলো বা এত ডিগ্রি কেলভিন বলো, যাই বলো না কেন একই জিনিস, ব্যবধানটা কেলভিনেও যা সেলসিয়াসেও তাই। তো আমি একবারে সেলসিয়াসে লিখলাম। তাহলে দেখো এই যে ডেল থিটার মানটা আমি পেয়ে গেছি, এটা নিয়ে এখানে বসাও, এই যে ডেল থিটা বসাও। তাহলে 67.86 এটা ইকুয়াল টু হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস মাইনাস হচ্ছে থিটা ইনিশিয়াল। তাহলে থিটা ইনিশিয়ালটা হবে 100 থেকে এটা বিয়োগ। তাহলে অতএব আমি একবারে লিখতেছি থিটা ইনিশিয়াল মানটা আদি তাপমাত্রা এটা হবে 32.14 এত ডিগ্রি সেলসিয়াস। এবার আমাদের আরেকটা জিনিস বের করতে বলছে যে কত ইউনিট তড়িৎ প্রবাহিত হয়েছে, কত ইউনিট মানে কত কিলোওয়াট আওয়ার, এটা আমাদের বের করতে হবে। তাহলে W ইকুয়াল টু যে সূত্রটা আমরা শিখছি, W ইকুয়াল টু PT ডিভাইডেড বাই হচ্ছে 1000 এত কিলোওয়াট আওয়ার, এই সূত্রটা আমরা খাটাবো। এই সূত্রে একটু পরিচয়গুলা মাথায় রাখবা। P কিন্তু ওয়াটে পরিচয়, P এর পরিচয়টা হচ্ছে ওয়াটে, এই ওয়াটকে কিলোওয়াট করার জন্যই কিন্তু আমি 1000 দিয়ে ভাগ দিছি। আর এই টিটা কিসে, টিটা হচ্ছে ঘন্টাতে। তাহলে এখন একটু খেয়াল করে দেখো তো আমাদের এখানে এই পিটা অলরেডি কিলোওয়াটে দেওয়া আছে, তাহলে আলাদা করে 1000 দিয়ে ভাগ করার আমাদের দরকার নেই। আর যদি তুমি ভাগ করো তাহলে উপরে ওয়াটে বসাবা। তাহলে 1.5 এটা কিলোওয়াট, এটাকে আমি ওয়াটে বসালাম 1000 দিয়ে গুণ দিয়ে, মানে 1000 দিয়ে এই যে এই পরবর্তীতে ভাগ দিচ্ছি। তাহলে ভাগ করলে 1000 কাটাকাটি করে 1.5 কিলোওয়াটে থাকতেছে। তাহলে তুমি যদি উপরে ওয়াটে লেখো তাহলে 1000 দিয়ে ভাগ দিবা, আর যদি কিলোওয়াটে লেখো তাহলে আর 1000 দিয়ে ভাগ দেওয়ার দরকার নেই, মাথায় রাখবা। টিটা আমরা কিসে বসাবো, আমরা ঘন্টায় বসাবো। এই যে সময়টা, এই সময়টা হচ্ছে 380 সেকেন্ড। তাহলে 380 সেকেন্ডকে আমার অবশ্যই ঘন্টায় করে বসাইতে হবে। তাহলে 380 সেকেন্ডকে যদি আমি ঘন্টা করি তাহলে 3600 দিয়ে ভাগ দিতে হবে। ভাগ দেওয়ার পরে এইটা তখন হয়ে যাবে কিলোওয়াট ঘন্টা, তখন এটা আমি পাবো 0.158 এত কিলোওয়াট ঘন্টা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা একটু মাথায় রাখো, এই সূত্রে P হচ্ছে ওয়াটে এবং T হচ্ছে ঘন্টাতে, ঠিক আছে? ওকে, এই ম্যাথটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। 1000 ওয়াটের একটি বৈদ্যুতিক হিটার 15 মিনিটে কিছু পানির তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 70 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত করে। পানির পরিমাণ মানে ভর, এটা আমাদের নির্ণয় করতে হবে। পানির পরিমাণ নির্ণয় করো। যেখানে একটা ডাটা আমাদের বলে দিয়েছে যে এই যে বৈদ্যুতিক হিটার, এই হিটারের কর্মদক্ষতা এটা হচ্ছে 80%। তাহলে আমি একটু হিন্ট দিয়ে দিই কিভাবে করবা। H ইকুয়াল টু তো PT, এটা হচ্ছে সূত্র, আর H মানে হচ্ছে ms ডেল্টা থিটা। এখান থেকে তুমি m এর মানটা বের করবা, s এর মান হচ্ছে 4200, ডেল থিটা হচ্ছে 70 বিয়োগ 20, এটা দেওয়া আছে। P এর মান তোমার জানা আছে, T এর মানও তোমার বলে দিয়েছে 15 মিনিট। তাহলে এই যে হিটারের কর্মদক্ষতা 80%, এটা কোথায় লাগবে? দেখো হিটার কিন্তু 100% কাজ করতেছে না, মানে হিটার যতটুকু তাপ শক্তি উৎপন্ন করতেছে সবটুকু কিন্তু পানি গ্রহণ করতেছে না। কতটুকু গ্রহণ করতেছে? 80% গ্রহণ করতেছে। তার মানে এই হচ্ছে হিটারের ক্ষমতা বা হিটারের কৃত কাজ, এর কত পার্সেন্ট নিচ্ছে? 80% এটা। তার মানে একে তুমি গুণ দিবা হচ্ছে 80 ডিভাইডেড বাই হচ্ছে 100, মানে 0.8 দিয়ে গুণ দিবা, গুণ দিয়ে তারপরে এখান থেকে হিসাব করবা। ক্লিয়ার?
আর দ্বিতীয় হোমওয়ার্কটা হচ্ছে 8 নম্বরটা হচ্ছে একটি হিটারের রোধ, এটা হচ্ছে 600 ওহম, এর মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ 2 মিনিট ধরে প্রবাহিত হলে 2 কেজি পানির তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। এটা আমাদের বের করতে হবে, যেখানে হিটারের কর্মদক্ষতা এটা হচ্ছে 90%, এটা আমাদের বলে দিছে। তাহলে এই ম্যাথটা তোমরা করবা, এই দুইটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত।